আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বায়োমেথিকে সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বিভিন্ন কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ এটা নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণমিতি মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে সমতলীয় ত্রিকোণমিতি বা যাকে ইংলিশে বলা হয় প্লেন ট্রাইগোনোমেট্রি, আর আরেকটা হচ্ছে গোলকীয় ত্রিকোণমিতি যাকে বলা হয় স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রি। আচ্ছা, তো আমরা নবম দশম শ্রেণীতে যে ত্রিকোণমিতিটা পড়বো বা তোমাদের গণিত বইয়ের যে ত্রিকোণমিতিটা আছে এটা মূলত সমতলীয় ত্রিকোণমিতির অন্তর্ভুক্ত। এখানে গোলকীয় ত্রিকোণমিতির কোনো অংশ নেই, এটা হচ্ছে অনেক বড় বা উপরের লেভেলের বিষয়। আমরা এখানে যা আলোচনা করবো সবই সমতলীয় ত্রিকোণমিতির অংশ। এই বিষয়টা তোমাদের জেনে রাখা জরুরি। তো এই জিনিসটা বোঝার জন্য বা হচ্ছে বিভিন্ন কোণের জন্য যে ত্রিকোণমিতিক অনুপাতসমূহ আছে এটা বোঝার জন্য আমাদের চতুর্ভাগ সম্বন্ধে একটু ধারণা নিয়ে রাখা জরুরি। তো এইখানে আমি যে চতুর্ভাগটা এঁকে রেখেছি বা হচ্ছে যে সমতলের উপর চতুর্ভাগটা আঁকছি, এই সমতলটাকে একটা নাম দেওয়া হয়। আসলে এই সমতলটাকে বলা হয় কার্তেশীয় সমতল। তো এটাকে কার্তেশীয় সমতল বলার কারণ হচ্ছে যে বিজ্ঞানী বা যে গণিতবিদ এই সমতলটা আবিষ্কার করেছিলেন তার নাম ছিল আসলে বিজ্ঞানী রেনে দেকার্তে। এই দেকার্তে বা হচ্ছে যে এই নামটুকু দ্বারা বা হচ্ছে তার নামের প্রতি সম্মান রেখে এই সমতলটাকে কার্তেশীয় সমতল বলা হয়। তো আমরা এটার নাম সম্বন্ধে জানলাম। এখন এই যে অনুপাতগুলো আমি লিখে রেখেছি এখানে, ত্রিকোণমিতিক অনুপাতগুলা সাইন কস টেন কট সেক কোসেক, এই অনুপাতগুলা এই চতুর্ভাগের কোন অংশে ধনাত্মক হয় এটা নিয়ে আমরা একটু জানবো একটু আজকে। এই যে ডান পাশের উপরের অংশটা দেখতেছো, এই অংশটা এইখানে এই যে অনুপাতগুলো আছে ত্রিকোণমিতির 6টা অনুপাত, এই সকল অনুপাতই ধনাত্মক হয়। তো এই প্রথম চতুর্ভাগ এটাতে হচ্ছে সকল অনুপাত ধনাত্মক। সকল অনুপাত হল কি ধনাত্মক হবে, সকল অনুপাত ধনাত্মক। আর এই চতুর্ভাগটাকে তোমরা অবশ্যই জানো, আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে চতুর্ভাগ গণনা শুরু করি। তো সেই অনুসারে এইটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। আর ঘড়ির কাঁটা যেহেতু এইভাবে ঘুরে, তো আমরা চিন্তা করবো হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত কোনটা। এইটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত, এখান থেকে শুরু করব। তো এখান থেকে এখানে আসতে হয় আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। এটা থেকে নিচে আসবো, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। আর এখান থেকে যদি ডানে যাই তাহলে এটা হবে চতুর্থ চতুর্ভাগ। এভাবে আমরা চতুর্ভাগগুলো হচ্ছে মনে রাখতে পারি। আচ্ছা, এখন হচ্ছে এই চতুর্ভাগে তো আমরা বুঝলাম যে এই চতুর্ভাগে যে ত্রিকোণমিতির 6টা অনুপাতই ধনাত্মক হবে এই চতুর্ভাগে। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগে কি হয়? দ্বিতীয় চতুর্ভাগে ত্রিকোণমিতির 2টা অনুপাত সাইন এবং কোসেক এই দুটা ধনাত্মক হয়। এটা একটু মুখস্থ রাখতে হবে এই জিনিসগুলো, হ্যাঁ। সাইন এবং কোসেক ধনাত্মক হবে। তৃতীয় চতুর্ভাগে আসি, মানে এই চতুর্ভাগটা এইটুকু অংশ নিয়ে গঠিত। এই চতুর্ভাগে হচ্ছে ট্যান আর কট ধনাত্মক হবে। একইভাবে চতুর্থ চতুর্ভাগে আমাদের যেটা বাকি আছে সাইন কোসেক চলে গেছে, ট্যান কট চলে গেছে, সুতরাং কস এবং সেক হবে এই চতুর্ভাগে ধনাত্মক। কস এবং সেক এই চতুর্ভাগে ধনাত্মক হবে। তো এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন তো আমরা বুঝলাম যে কোন চতুর্ভাগে হচ্ছে কোন অনুপাতগুলো ধনাত্মক হবে। এরপরে হচ্ছে আমাদের দেখো উপরে আমি কিছু জিনিস লিখে রাখছি একটু, যে 0π/2 পাই, তারপরে হচ্ছে 3π/2 2π, এই জিনিসগুলো আসলে মানে কি? তো এই যে প্রথম প্রথম চতুর্ভাগের এক্স অক্ষের যে অংশটা আছে, এই অংশটাকে আমরা যদি 0 ডিগ্রি কল্পনা করি, 0 ডিগ্রি, হ্যাঁ, আমরা এগুলো হচ্ছে কোণ আসলে। 0π/2, তারপর হচ্ছে 3π/2 পাই, এগুলো হচ্ছে কোণ। তো এটাকে যদি আমরা 0 ডিগ্রি কল্পনা করি, অবশ্যই আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণটা চিন্তা করব, তাহলে পজিটিভ কোণ পাওয়া যাবে। মনে রাখবো এই জিনিসটা, যে আমরা যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব তখন হচ্ছে আমরা পজিটিভ কোণ পাবো, আর যদি ঘড়ির কাঁটার দিকে যাই তাহলে হচ্ছে আমরা নেগেটিভ কোণ পাবো। প্রথমে আমরা বিপরীত দিকে যাওয়া শুরু করি। তো এই যে সম্পূর্ণ একটা চতুর্ভাগ আঁকছি, এটার ভিতরে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, এরকম বৃত্তের পরিধি কতটুকু হয়, সরি বৃত্তের যে সম্পূর্ণ বৃত্তের মধ্যে যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা কতটুকু আসলে আমরা জানি হচ্ছে বৃত্ত সম্পূর্ণটা হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা, এখন 360 ডিগ্রিকে যদি আমরা এরকম 4 ভাগ করি, তাহলে একটা একটা চতুর্ভাগের মধ্যে কত ডিগ্রি করে পাওয়া যাবে? অবশ্যই 90 ডিগ্রি করে। 360/4, তাহলে এই চতুর্ভাগটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি করে যে কোণগুলা, যদি এই 0 ডিগ্রি থেকে আমরা এই পর্যন্ত যাই তাহলে আমরা কত ডিগ্রি পাবো? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে আবার π/2 বলা যায়, π/2 বলা যায়। পাই মানে হচ্ছে 180, মনে রাখবা, পাই মানে হচ্ছে 180। এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 90 হয়। যেহেতু এটা 90 হয়, সুতরাং এই
0 ডিগ্রি থেকে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই পর্যন্ত আসি বা হচ্ছে ওয়াই অক্ষের এই উপরের অংশটা পর্যন্ত আসি, তাহলে আমরা 90 ডিগ্রি কোণ অতিক্রম করব। তারপরে যদি আবার এইখান থেকে এই পর্যন্ত আসি, তাহলে আর 90 ডিগ্রি অতিক্রম করলাম। তাহলে 90 + 90 কত হলো? 180। 180কে আবার আমরা কি দ্বারা প্রকাশ করি? পাই দ্বারা প্রকাশ করি। তাহলে এই যে ঘরটা আছে এটাকে আমরা পাই বলতে পারি না, এটাকে বলতে পারি আমরা পাই। এটাকে ধরছিলাম হচ্ছে 0 ডিগ্রি। আর এই যে উপরের যে ঘরটা, যেহেতু এটা 90 ডিগ্রি অতিক্রম করছে, তাহলে এই যে ঘরটা বা এই দাগটা, এটাকে আমরা π/2 চিন্তা করলাম বা হচ্ছে 90 চিন্তা করলাম। আমরা গণিতের এই সংখ্যার মাধ্যমে নাম বের করে এই ত্রিকোণমিতিতে বা হচ্ছে এই পোর্শনে আমরা π/2, 3π/2, পাই, এইভাবে আমরা চিন্তা করতে হবে এই জিনিসগুলোকে। আচ্ছা, আমাদের 0 ডিগ্রি গেল, π/2 গেল এবং হচ্ছে যে পাই চলে গেল। এরপরে আসি, আমরা যদি আরও 90 ডিগ্রি অতিক্রম করি ঘড়ির কাঁটার বিপরীতে, দেখো আমরা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছি সবসময়। ঘড়ির কাঁটার বিপরীতে আরও 90 ডিগ্রি অতিক্রম করলে আমরা যে ঘরটা পাবো এটা হচ্ছে 3π/2। এটা কি? এটা হচ্ছে 3π/2। তাহলে সর্বমোট আমরা কতটুকু অতিক্রম করলাম? এই পর্যন্ত আসা 270 ডিগ্রি অতিক্রম করে ফেলছি আমরা। আর এই পর্যন্ত আমরা 180 ডিগ্রি অতিক্রম করছিলাম। আচ্ছা, এরপরে যদি 90 ডিগ্রি অতিক্রম করি তাহলে আমরা পাবো হচ্ছে 360 ডিগ্রি সর্বমোট যে কোণটা। তো এই জন্য এই যে ঘরটা এটাকে 0 আর হচ্ছে 2π বলা হয়। 2π আমরা ধরব। 2π মানে হচ্ছে কি? 360 ডিগ্রি। এটা 0 আবার 2π, 360 ডিগ্রি হবে এটা। তার মানে আমরা বুঝলাম হচ্ছে যদি 0 ডিগ্রির চেয়ে কোনো কোণ বড় হয় এবং 90 ডিগ্রি বা হচ্ছে π/2 থেকে ছোট হয়, তাহলে ওই কোণটা প্রথম চতুর্ভাগে বা হচ্ছে যে এই চতুর্ভাগে অবস্থান করবে। ওই যে দেখো সাইডে আমি একটু লিখে রাখছি এখানে যে 0 থেকে যদি কোনো কোণ বড় হয়, থিটা মানে হচ্ছে কোণ। আমরা এটা একটু বলে দিই, থিটা মানে হচ্ছে এখানে কোণ। 0 থেকে যদি কোনো কোণ বড় হয় তাহলে সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগে থাকবে এবং π/2 এর থেকে ছোট হইতে হবে। তো π/2 এর ঘরটা হচ্ছে এটা, এটা হচ্ছে 0 ডিগ্রির ঘর। সুতরাং এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে থাকবে এটা। তার মানে এখানে আমরা কত বসাবো? 0 থেকে বড় কোণ এবং π/2 এর থেকে ছোট কোণ। আর যদি দ্বিতীয় চতুর্ভাগের কথা চিন্তা করি তাহলে π/2 এর থেকে বড় হইতে হবে, মানে এই ঘরের থেকে বড় হইতে হবে এবং পায়ের থেকে আবার ছোট হইতে হবে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। এখানে π/2 এর থেকে বড় কোণ এবং পায়ের থেকে ছোট কোণ থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি π/2 এর থেকে বড় এবং পায়ের থেকে ছোট কোণগুলা এখানে থাকবে। পায়ের থেকে ছোট কোণগুলা এখানে থাকবে। এখন এই পায়ের থেকেও যদি বড় হয় তাহলে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে আসবে একইভাবে। তাহলে পায়ের থেকে বড় এবং এই ঘরটা কত? 3π/2। থিটা যদি পায়ের থেকে বড় হয় এবং 3π/2 এর থেকে ছোট হয় তাহলে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে থাকবে। আর যদি থিটাটা 3π/2 এর থেকে বড় হয় এবং 2π এর থেকে ছোট হয়, এই ঘরটাকে আমরা দুটো নাম দিয়েছিলাম, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে 2π। তাহলে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে থাকবে। সুতরাং 3π/2 এর থেকে যদি বড় হয় এবং 2π এর থেকে ছোট হলে চতুর্থ চতুর্ভাগে থাকবে। তো আমরা চতুর্ভাগ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেলাম। আমি হচ্ছে একটু সাম আপ করে দিই। সাম আপ করে যে জিনিসটা হচ্ছে যে প্রথম চতুর্ভাগ এটাকে বলা হয়, দ্বিতীয় চতুর্ভাগ বলে এটাকে, তৃতীয় হচ্ছে এই চতুর্ভাগ এবং চতুর্থ হচ্ছে এই চতুর্ভাগটা। তো প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতির সকল অনুপাতই ধনাত্মক হয়, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক ধনাত্মক হয়, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে টেন আর কট ধনাত্মক হয় এবং চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক ধনাত্মক হয়। এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে। নেক্সট হচ্ছে আমরা এগুলোকে নাম দিলাম। আমরা চিন্তা করলাম এটা হচ্ছে 0 ডিগ্রির ঘর। এই থেকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব। যদি বিপরীত দিকে 90 ডিগ্রি অতিক্রম করি তাহলে আমরা π/2 নামক ঘরে পৌঁছাই। আর π/2 থেকে যদি আরো 90 ডিগ্রি অতিক্রম করি ঘড়ির কাঁটার বিপরীতে তাহলে আমরা পাই ঘরে পৌঁছাই বা হচ্ছে 180 ডিগ্রিতে পৌঁছাই, বা এটাকে আমরা এক সরল কোণ বলতে পারি। তোমরা অবশ্যই জানো এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে যদি আমরা আরো 90 ডিগ্রি যাই তাহলে সর্বমোট কত হইলো? এখান থেকে শুরু হয়েছিল এই না 190 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি তিনবার, তাহলে হচ্ছে 3π/2 বা হচ্ছে 270 ডিগ্রি। এখান থেকে আরো 90 অতিক্রম করলে আমরা হচ্ছে 2π এ যাই। এই জন্য এই ঘরটাকে নাম দিলাম হচ্ছে 0 থেকে বড় ঘর, মানে 0 থেকে একটু বড় এবং π/2 থেকে ছোট। তাহলে 0 থেকে বড় হইলে এইদিকে যাবে আর π/2 থেকে ছোট হইলে এইদিকে আসবে। তার মানে এই ঘরের মধ্যে আছে এই কোণটা, এই থিটা কোণটা। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এটা π/2 এর থেকে বড় এদিকে এবং পায়ের থেকে ছোট, তার মানে উপরে থাকবে, এই চতুর্ভাগে থাকবে। সাইন আর কোসেক ধনাত্মক হবে, এটা তোমরা জানলে। আর তৃতীয় চতুর্ভাগে যেটা পায়ের থেকেও বড় এবং 3π/2 এর থেকে ছোট, তার মানে পায়ের থেকে বড় এদিকেই গেল আর 3π/2 এর থেকে ছোট এদিকেই গেল। তার মানে এইটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের জন্য আর এইটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের জন্য।
3π/2 এর থেকে বড় এবং 2π থেকে ছোট। আশা করি তোমরা এই জিনিসটুকু বুঝতে পারছো। এটুকু বুঝতে পারলে সামনের অংশটুকু আমাদের জন্য খুবই সহজ হবে। তো দেখো আমরা হচ্ছে যে এটুকু শেষ করলাম। তুমি চাইলে এটুকু তুলে ফেলতে পারো, এটুকু তুলে ফেলতে পারো, বেসিক হিসেবে তুলে ফেলতে পারো। আমরা নেক্সট পার্টে যাবো। এটুকু আমরা একটু মুছে দিই। আচ্ছা, চতুর্ভাগের ধারণা তো আমাদের জানা শেষ। এবার হচ্ছে আমরা বিভিন্ন কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে হতে পারে ওই জিনিসটা একটু দেখব। বিভিন্ন কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু সবগুলো এক হবে না, ভিন্ন ভিন্ন হবে অবশ্যই। দেখো বিভিন্ন কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কেমন হতে পারে। যেমন আমরা একটা কোণ চিন্তা করলাম হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি হইলে এখানে ছোট করে আমি একটু চতুর্ভাগটা এঁকে ফেললাম। যদি কোণ 0 ডিগ্রি হয়, কার সাথে বসবে? অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাতের সাথে বসবে। সাইনের সাথে যদি 0 ডিগ্রি বসাই, এটা আসলে কার মান? 0 ডিগ্রি আমরা এই ঘরটাকে ধরছিলাম না, তো যেহেতু 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান ক্যালকুলেটরে বসাইলে তোমরা দেখবো যে 0ই আসে। আবার সাইনের সাথে যদি আমরা 90 বসাই, π/2 বসাই, এ মানে 90, তো সাইন 90-র মান কত? সাইন 90-র মান হচ্ছে আমরা জানি 1, তাই না? সাইন 90-র মান হচ্ছে 1। তার মানে এই যে ঘরটা আছে, এই ঘরটার মান জিজ্ঞেস করছে, এখানে মান জিজ্ঞেস করছে। এখন যদি এই দুইটার মাঝখানের কোনো একটা মান জিজ্ঞেস করে, সেটাকে আমরা বলতে পারবো? ক্যালকুলেটরে চাপ দিলে আমাদের উত্তর দিয়ে দিবে, কিন্তু সেটা আমরা বলতে পারবো না যে মাঝখানের মানটা কি হবে। তো যেমন ধরো যে এই দুটার মাঝখানে আছে কত? 65 ডিগ্রি, এরকম একটা কিছু জিজ্ঞেস করবো, বা হচ্ছে 60 ডিগ্রি আছে, এরকম একটা কিছু জিজ্ঞেস করবো। তো সেটাও আমাদেরকে বলতে পারতে হবে। আচ্ছা, এখন আমরা একটু মাইনাস থিটা কোণের জন্য অনুপাতগুলো কেমন হতে পারে এটা একটু দেখে নিই আগে। মাইনাস থিটা কোণের জন্য, এবং সাইনের সাথে যদি মাইনাস থিটা দিই, থিটা কোণটাকে আমরা বলছিলাম হচ্ছে ধনাত্মক কোণ। তো মাইনাস থিটা কোণ অবশ্যই কি কোণ? ঋণাত্মক কোণ। তো থিটা কোণ আমরা যখন বের করছিলাম তখন কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছিলাম না? তো মাইনাস থিটা কোণের জন্য আমরা কি করব? ঘড়ির কাঁটার দিকে যাব, মানে আগে গেছিলাম হচ্ছে এই দিকে, এখন এই দিকে যাব, ঘড়ির কাঁটার দিকে। যদি মাইনাস থিটা কোণ হয়, ধরো থিটাটা হচ্ছে মাইনাস থিটা, এই থিটাটা হচ্ছে কত ডিগ্রি? ধরো 60 ডিগ্রি, তাহলে এই চতুর্ভাগে অবস্থান করবে না। যেহেতু থিটা কোণ উপরের দিকে যাইতো, মাইনাস থিটা তো নিচের দিকে যাবে, তাহলে থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে। তাহলে সাইন মাইনাস থিটা, এই চতুর্ভাগে আমরা সাইনের মান কি দেখছিলাম? সাইনের মান শুধুমাত্র দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক ছিল। সুতরাং এই চতুর্ভাগে তো কজ আর সেক বাদে বাকিগুলো সব ঋণাত্মক। সুতরাং এই জায়গায় কি হবে? মাইনাস সাইন থিটা হইতেছে না এটার মানটা? বুঝতে পারছো কিনা? এই চতুর্ভাগে কজ আর সেক বাদে বাকি যে অনুপাতগুলো আছে সবগুলোই হচ্ছে ঋণাত্মক। সুতরাং এই চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটাই হবে। আচ্ছা, এখন আসি কজের ক্ষেত্রে। আমরা এই চতুর্ভাগে কি কি জানতাম? কজ এবং সেক হচ্ছে ধনাত্মক। কজের ক্ষেত্রে যদি মাইনাস থিটা নেই, তাহলে কিন্তু আমার প্লাস কজ থিটাই হবে, কারণ আমরা জানি যে কজ এবং সেক হচ্ছে চতুর্থ চতুর্ভাগে ধনাত্মক। আর এই থিটা কোণগুলো, যে থিটা যে আমরা চিন্তা করতেছি, থিটা কিন্তু অবশ্যই সূক্ষ্ম গুণ। এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই, থিটা কিন্তু অবশ্যই সূক্ষ্ম গুণ। কারণ 90-র থেকে যদি ছোট গুণ হয় সেটাকে আমরা সূক্ষ্ম গুণ বলি। যদি 90-র থেকে বড় হয়ে যায় তাহলে তো এই ঘরটা অতিক্রম করে এই ঘরে চলে যাবে, তাই না? 90-র থেকে বড় হয়ে গেলে। এই কারণে থিটাটা যে সূক্ষ্ম গুণ, এটা আমরা একটু ক্লারিফাই করলাম আগে। আচ্ছা, সাইন কস কি হলো? এখন যদি আমরা টেন থিটায় যাই, টেন মাইনাস থিটা, টেন মাইনাস থিটা সমান কি হবে? এই চতুর্ভাগে হচ্ছে টেন ধনাত্মক, কিন্তু চতুর্থ চতুর্ভাগে তো এগুলো আমাদের সবই ঋণাত্মক, তাহলে এটাও মাইনাস টেন থিটা হবে। কটের ক্ষেত্রে হলে এটাও মাইনাস কট থিটা, শুধুমাত্র কজ আর সেক বাদে বাকিগুলো সবই হচ্ছে ঋণাত্মক হবে। আচ্ছা, এখন আসি সেক। সেক থিটা, সেক মাইনাস থিটা সমান সমান শুধু সেক থিটা হবে, কারণ এই যে সেক হচ্ছে ধনাত্মক চতুর্থ চতুর্ভাগে। আরেকটা বাকি আছে, সেটা কি? কসেক। কসেক মাইনাস থিটা সমান মাইনাস কসেক। তো এই জিনিসগুলো কিন্তু মুখস্থ বিদ্যা না, এইভাবে আমরা কিন্তু বুঝতে পারি। যেহেতু চতুর্থ চতুর্ভাগ, সুতরাং কজ আর সেক বাদে বাকি যতগুলো অনুপাত আছে সবগুলার মাইনাস থিটাই কিন্তু ঋণাত্মক হবে। এই দেখো, যে মাইনাস আছে, সবগুলোর আগে মাইনাস আছে, শুধুমাত্র কজ আর সেকের আগে প্লাস আছে। সুতরাং মাইনাস থিটা গুণের জন্য, মাইনাস থিটা এর জন্য যে অনুপাতগুলো ছিল ওইগুলোর কিন্তু আমরা দেখে ফেললাম যে কীভাবে বের করতে হয়।
এগুলো কিন্তু বইয়ের মধ্যে আছে, খুবই সুন্দরভাবে দেওয়া আছে, চাইলে তোমরা একটু তুলে ফেলতে পারো। অবশ্যই খাতা কলম নিয়ে বসবা ক্লাস করার সময়। আচ্ছা, এটা আমি একটু মুছে দিই, মাইনাস থিটার কোণগুলো তো আমরা দেখলাম। এখন হচ্ছে যে আমরা মাইনাস থিটার পরে আমরা নিচের দিকে আসি একটু, সাইন মাইনাস পাই বাই সিক্স, এটার মানটা একটু বের করে দিত। মাইনাস থিটার কোণের একটা প্রয়োগ দেখি, সাইন মাইনাস পাই বাই সিক্স। সাইন মাইনাস পাই বাই সিক্স আমরা সূত্রটা কি দেখছিলাম, সাইন থিটা যেহেতু চতুর্ভাগে ঋণাত্মক হয়, সুতরাং মাইনাস সাইন থিটা হবে। এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এটা হচ্ছে থিটা বা হচ্ছে এটা সূক্ষ্মকোণ। তাহলে এই মাইনাসটা সামনে চলে আসলো, বা মাইনাস সামনে আসবে না, যেহেতু চতুর্ভাগ, সুতরাং মাইনাস থিটা হবে। থিটার মান কত, পাই বাই সিক্স। এখন আমরা এই মানটা মুখস্থই আছে আমাদের, সাইন পাই বাই সিক্স। পাই বাই সিক্স মানে আবার কত কত ডিগ্রি আসলে, পাই বাই সিক্স মানে কিন্তু পাই মানে হচ্ছে 180, নিচে হচ্ছে সিক্স, যদি আমরা ভাগ করি 30 ডিগ্রি পাবো, তাই না? তো এই 30 ডিগ্রিটা সাইন এর সাথে বসলে এর মানটা আসলে কত হয়, মানগুলো মুখস্থ রাখতে হবে তোমাদের। সাইন মাইনাস 30 বা হচ্ছে যে মাইনাস সাইন 30, মাইনাসটা থাকলো, আর সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। মনে রাখবা সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এই যে মানটা আমি বসাই দিলাম, এভাবে হচ্ছে আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করে ফেলি। সাইন মাইনাস পাই বাই সিক্স সমান হবে মাইনাস হাফ, এই মানটা বের করে ফেলি। একইভাবে যদি এখানে আমরা কস মাইনাস পাই বাই সিক্স দিতাম, তাহলে কি মানটা একই আসতো নাকি ভিন্ন আসতো, আমরা একটু দেখি। কস মাইনাস পাই বাই সিক্স, কস যেহেতু চতুর্ভাগে ধনাত্মক, এই ক্ষেত্রে কিন্তু ঋণাত্মক হবে না, কসটা কিন্তু ধনাত্মকই হবে। সুতরাং মাইনাস থাকা সত্ত্বেও এখানে প্লাস পাই বাই সিক্সই হবে, কস পাই বাই সিক্স হবে, যেহেতু চতুর্ভাগে কস ধনাত্মক। আচ্ছা, এখন কস 30 ডিগ্রি মানটা কত বলো তো? কস 30 ডিগ্রি মান কিন্তু সাইনের উল্টাটা হয়, যেমন সাইন 30 মান ছিল হাফ, এখানে হবে কস 30 মান √3/2 হবে। আবার সাইন 60 মান হচ্ছে আবার এই √3/2, আবার কস 30 মান হচ্ছে সাইন 60 মান হচ্ছে √3/2, আবার কস 60 মান হচ্ছে আবার হাফ, এই যে এটার মতো উল্টা, ঠিক আছে? তো সেইভাবে আমরা যদি 10 নিতাম তাহলে অবশ্যই ঋণাত্মক হইতো, আবার 10 এর মানটা একটু বসাইতে হবে আমাদের। এভাবে হচ্ছে এই অঙ্কগুলো করা যেতে পারে, এগুলা ক্যালকুলেটরের সাহায্য করা যায়। তবে যদি ক নাম্বারে আসে অঙ্কগুলো, সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি সেটা আমরা একটু দেখব। আচ্ছা, এটা তো আমরা সহজে দেখলাম মাইনাস থিটা কোণগুলো। এখন আমরা একটু দেখবো হচ্ছে একটু বড় কোণ নিলে কি হয়, যেমন cos 7π/4, এই কোণটা একটু নেই, কীভাবে সলভ করতে পারি আমরা। এটা আমি একটু মুছে দিই। cos 7π/4, এটাকে সলভ করার জন্য আমরা একটা নতুন সূত্র শিখব। এই একটা সূত্র শিখে আমরা এই সবগুলো অনুপাত 7π/4 দেখ বা 16π/5 দেখ বা হচ্ছে যে যত বড় অনুপাতই দেখ, সেটা আমরা সলভ করতে পারবো, যত বড় কোণই দেওয়া হোক না কেন। তো এই সূত্রটা হচ্ছে, এই যে নিচে একটা সূত্র লিখে রাখছি, তো এইখানে আমি লিখে দিচ্ছি একটু বড় করে, n × π/2 ± θ, এটা হচ্ছে এই সূত্রটা। এখন এখানে nটা কি, nটা হচ্ছে জোড় বা বিজোড় সংখ্যা। n সমান সমান জোড় বা বিজোড় পূর্ণ সংখ্যা অবশ্যই হইতে হবে, কোনো দশমিক সংখ্যা হওয়া যাবে না। জোড় বা বিজোড় পূর্ণ সংখ্যা। আর π/2 এটা মানে তো তোমরা সবাই জানো, π/2 মানে হচ্ছে 180/2 অর্থাৎ 90 ডিগ্রি। আচ্ছা, আর এই থিটাটা হচ্ছে এখানে সূক্ষ্মকোণ, এই জিনিসগুলো একটু জানতে হবে অবশ্যই, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো এই যে সূত্রটা আছে, এটা একটা সূত্র, এই সূত্রটা দ্বারা আমরা কিভাবে এই ম্যাথটা করতে পারি একটু দেখো। তোমাদের বইয়ের মধ্যে দেখলে দেখবা যে বিভিন্ন অঙ্ক বিভিন্নভাবে করা, বা হচ্ছে যে cos 7π/4 এটাকে ভাঙা তারা দেখায় নাই, ডিরেক্ট উত্তরে বের করে ফেলছে। তবে এই একটা সূত্র দিয়ে আমরা কিন্তু সবগুলো ম্যাথই সলভ করতে পারবো। তো দেখো এই সূত্রটা আমরা কিভাবে এখানে প্রয়োগ করতে পারি। cos 7π/4 যেটা আছে, এটাকে চাইলে কি আমরা 8π - π এটা লিখতে পারি না উপরে, আর নিচে 4 থাকলো। এখন এটাকে 8π - π কেন লিখলাম, অন্য কিছু তো লিখতে পারতাম, যেমন 6π + π লিখলেও তো 7π হয়, 8π - π কেন লিখতে হবে। এটার পিছনে যুক্তিটা হচ্ছে, নিচে যে 4টা আছে এটা হচ্ছে এই 8 এর সাথে কাটাকাটি সহজে যাবে, বা হচ্ছে যে 4 এর একটা গুণিতক হচ্ছে 8,
4 এর গুণিতক কিন্তু 7 না, 4 এর একটা গুণিতক কি 8। যেহেতু 4 এর গুণিতক 8, এই কারণে আমরা 8 পাই থেকেই পাই বিয়োগ করে 7 পাই বানাইছি। 6 পাই এর সাথে পাই যোগ করে নেই, এটা হচ্ছে যুক্তি যে 8 পাই মাইনাস পাই দিলে যখন আমরা ভাগ করব তখন একটা পূর্ণ সংখ্যা পাবো, 7 পাই দিলে ওটা পাইতাম না, গুণিতকটা ঠিক রাখার জন্য। তো দেখো আমরা যদি ভাগ করি, তোমরা সবাই জানো যে উপরে যদি 2টা থাকে, ভগ্নাংশের পরে বা লবে যদি 2টা মান থাকে যোগ বা বিয়োগ আকারে, তাহলে ওটাকে আলাদা আলাদাভাবে লেখা যায়। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না, ব্র্যাকেট দিয়ে 8 পাই ডিভাইডেড বাই 4 মাইনাস হচ্ছে পাই ডিভাইডেড বাই 4, একটু আলাদা করে লিখলাম। বইয়ে কিন্তু খুবই ছোট করে দেওয়া আছে, আমি একটু বড় করে করাইতেছি, যেহেতু প্রথমবার একটু বড় করে করাইতেছি, তোমরা শিখে গেলে হচ্ছে আর একটু শর্ট করতে পারবো। তো এগুলো হচ্ছে কিন্তু রিটেনের জন্য, এগুলো এমসিকিউর জন্য না। এমসিকিউর জন্য ক্যালকুলেটরের অনেক শর্ট ট্রিক্স আছে যেগুলো অ্যাপ্লাই করলে হচ্ছে তোমরা খুবই কম সময়ের মধ্যে আনসার বের করে ফেলতে পারবে। তো এটা অবশ্যই রিটেনের জন্য, যদি ক নাম্বারে আসে এই কাইন্ড অফ এগুলো। আচ্ছা, এখন যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে কি হবে, 4 দুগুণে হচ্ছে 8, তাহলে cos 2 পাই হয় এখানে, তাই না? 4 দুগুণে 8 কাটাকাটি করলে, আর মাইনাস পাই বাই 4 তো এরকমই থাকবে। এখন cos 2 পাই মাইনাস পাই বাই 4 এটা তো আমাদের এই সূত্রের সাথে মিলতেছে না, তাই না? আমাদের কি হইতে হবে, n আনতে হবে, একটা মানে একটা জোড় অথবা বিজোড় সংখ্যা থাকবে, তার সাথে পাই বাই 2 থাকতে হবে, কিন্তু এখানে আমাদের পাই আছে। তো এইটাকে পাই বাই 2 বানানোর উপায় কি, যদি এই যে সংখ্যাটা আছে এই পাশে, এই পূর্ণ সংখ্যাটাকে যদি আমরা ডাবল করে দিই, cos cos এর মতো থাকলো, এই পূর্ণ সংখ্যাটাকে আমরা দ্বিগুণ করে দিব, 2 এর ডাবল কত 4 না, তাহলে 4 ইনটু পাই বাই 2 দিয়ে দিই। তো এই সংখ্যাটাকে ডাবল করলে এই পাইটাকে তোমরা 2 দিয়ে ভাগ করে দিবা, জাস্ট এটুকু। প্রত্যেকবারই এই সংখ্যাটাকে ডাবল করবা আর এই পাইকে 2 দ্বারা ভাগ করে দিবা। এখন যদি অলরেডি পাই বাই 2 আকারে থাকে তাহলে তো কিছু করার দরকার নাই। যদি পাই বাই 2 আকারে না থাকে তাহলে এই সূত্রের ফরম্যাটটা আনার জন্য আমরা হচ্ছে বামের সংখ্যাটাকে ডাবল করে দিব আর এটাকে পাইকে 2 দ্বারা ভাগ করে দিব, সিম্পল। আশা করি বুঝতে পারছো। তো সাথে যা আছে তাই, পাই বাই 4। এখন দেখো এই সূত্রের ফরম্যাটে পড়ে গেছে না বিষয়টা, একদমই সূত্রের ফরম্যাটে পড়ে গেছে। n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, প্লাস অথবা মাইনাস যে কোনো একটা হবে, দুইটা একসাথে হবে না কখনো। আচ্ছা, এখন দেখো n কত এখানে 4, ওই সূত্র অনুসারে n হচ্ছে 4, সাথে আছে পাই বাই 2 মাইনাস থিটা, একটা সূক্ষ্ম কোণ আছে, এটা অবশ্যই সূক্ষ্ম কোণ। পাই বাই 4 মানে কত 45 ডিগ্রি, এগুলো কিন্তু লেখা রাখতে হবে, যেমন 0 ডিগ্রি তো 0 ডিগ্রি, তারপর হচ্ছে পাই সমান হচ্ছে 180 ডিগ্রি, তারপর হচ্ছে পাই বাই 2 সমান কত আমাদের 90 ডিগ্রি, তারপর হচ্ছে 2 পাই বাই 3 সমান আমরা একটু দেখছিলাম এর আগে, এটা হচ্ছে 120 ডিগ্রি হয়, তারপরে 3 পাই বাই 2 সমান হয় হচ্ছে 270 ডিগ্রি। এইভাবে হচ্ছে মানগুলো জানা রাখতে হবে। পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, পাই বাই 3 মানে হচ্ছে তোমার কত 60 ডিগ্রি। ভাগ করলে চলে আসে, কিন্তু আমি মুখস্থ করছি বলতে এইভাবে না, ভাগ করলে চলে আসে, 180 দ্বারা 3কে ভাগ করলে 60 হয়। আরেকটা মান আছে, সেটা হচ্ছে যে পাই বাই 6 কত 30 ডিগ্রি। এই মানগুলো একটু মনে রাখলে হবে, এটা দরকার নাই, এটা মনে না মনে রাখলে চলবে, এই মানগুলো একটু মনে রাখলে এগুলো আমরা পারবো। তো এটা অবশ্যই কি কোণ, সূক্ষ্ম কোণ। এখন দেখো এই সূত্র অনুসারে অনুপাতটা আমরা কিভাবে বের করব, এই সামনের মানটুকু। এইখানে n সমান কি বলছি আমরা, জোড় অথবা বিজোড় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো হয়ে গেছে, এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, অবশ্যই তোমরা বলতে পারবে এটা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হইলে n যদি জোড় সংখ্যা হয়, এখানে নিয়মটা একটু বুঝো, n যদি জোড় হয় অনুপাত পরিবর্তন হবে না, এই দুইটা জিনিস মনে রাখলে হবে, অনুপাত অপরিবর্তিত থাকবে। আর n যদি বিজোড় হয়, n বিজোড় হলে অনুপাত পরিবর্তন হবে। জাস্ট এই দুইটা তথ্য মনে রাখলে হবে, সূত্রটা আর এই দুইটা তথ্য। n যদি জোড় হয় অনুপাতটা পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। যদি বিজোড় হয় তাহলে অনুপাত পরিবর্তন হবে। আশা করি এটা তোমরা তুলে ফেলছো, এটা আমি একটু মুছে দিই, একটু মুছে দিই। আচ্ছা, এইখানে যেহেতু জোড়, তাহলে কি অনুপাত পরিবর্তন হবে? অবশ্যই পরিবর্তন হবে না। cos কি cos-এর জায়গায় থাকবে। আচ্ছা, cos যদি cos-এর জায়গায় থাকে, আমরা একটু এখানে জায়গা রাখলাম, হ্যাঁ, এখানে প্লাস হবে না মাইনাস হবে, এটা আমাদের একটু দেখতে হবে। তো এই 4 এর জন্য কি আমরা cosটা যে cos হবে এটা বুঝে ফেললাম। এখন মাইনাস পাই বাই 4 যেটা আছে,
এটা কি মাইনাস কোণ হবে বা হচ্ছে ঋণাত্মক কোণ হবে নাকি ধনাত্মক কোণ হবে, এইটা বোঝার জন্য আবার আবার ওই চতুর্ভাগে ফেরত যেতে হবে। তো দেখো এই যে চতুর্ভাগটা আছে এটাতে আবার ফেরত গেলাম। তো এখন এই যে কোণটুকু আছে এই ভিতরটুকু কিন্তু সম্পূর্ণটাই কোণ। কি বললাম, এই কজের ভিতরে যা আছে সম্পূর্ণটাই কোণ। কজ হচ্ছে একটা অনুপাত, এই অনুপাত বা অপারেটর, এটার ভিতরে আমরা কোণ বসাবো। তো এই সম্পূর্ণ কোণটা কত ডিগ্রি হয় একটু ক্যালকুলেটারে হিসাব করতে পারো বা হচ্ছে মুখে করতে পারো। যেমন এটা হচ্ছে 90 ডিগ্রি, তো 4কে 90 দ্বারা গুণ করলে কত হয়, 4 গুণ 36 মানে 360 ডিগ্রি হয়। 360 ডিগ্রি থেকে একটা সূক্ষ্ম কোণ বাদ দিতে হবে। 360 ডিগ্রি তো আমরা সবাই জানি, ঘড়ির কাঁটার বিপরীতে কতটুকু যেতে হবে, 4টা চতুর্ভাগ যেতে হবে। এই যে একটা চতুর্ভাগ গেলাম, 2টা, 3টা, 4টা, সম্পূর্ণটা মিলে 360 ডিগ্রি হয়। এখন 360 ডিগ্রির পরে কি আছে, মাইনাস আছে না? মাইনাস থাকলে মনে রাখবা, যদি প্লাস থাকতো আমরা আরো সামনে যেতাম, আর যদি মাইনাস থাকে পিছন দিকে আসতে হবে। কতটুকু আসবে, π/4 পরিমাণ, মানে 45 ডিগ্রি পরিমাণ আসতে হবে। যেহেতু এটা সূক্ষ্মকোণ, তার মানে এটা পুরোটা অতিক্রম করে যাবে না, এই চতুর্ভাগে থাকবে। বুঝতে পারছো কিনা? আমরা কি করলাম, ও পুরা যে কোণটা আছে একটু হিসাব করলাম যে কোণটা কত ডিগ্রি হয়। 4 × π/2 মানে হচ্ছে 4-এর সাথে 90 গুণ 4 গুণ 36 মানে 360 ডিগ্রি। 360 ডিগ্রি কতটুকু কতটুকু, 4টা চতুর্ভাগ যেতে হবে। এই যে একটা চতুর্ভাগ গেলাম, একটা গেলাম, এই যে একটা গেলাম, এই যে একটা গেলাম, এটা π/2, এটাও π/2, এটাও π/2, এটাও π/2, 4টা π/2 মানে অতিক্রম করবো। যেহেতু মাইনাস আছে পিছন দিকে আসলাম একটু, কতটুকু আসবো, π/4 পরিমাণ, বা হচ্ছে যে 45 ডিগ্রি পরিমাণ পিছনে আসবো। এখন এই যে কোণটা, এটা কোন চতুর্ভাগে অবস্থান করে, চতুর্থ চতুর্ভাগে। এই যে চতুর্থ চতুর্ভাগ, এটাতে কস কি কি ছিল, কস আর সেক এই চতুর্ভাগে ধনাত্মক ছিল না। যেহেতু এই চতুর্ভাগে কস আর সেক হচ্ছে ধনাত্মক, সুতরাং এই কোণটা প্লাসই থাকবে, মাইনাস হবে না। অনেক কোণের ক্ষেত্রে কিন্তু এরকম মাইনাস চলে আসবে। তো এরকম একটা অঙ্ক আমরা সামনে একটু দেখবো, কস π/4, শুধুমাত্র এই π/4টা লিখে দিব, এইটুকু আর লিখতে হবে আর লিখতে হবে না। জাস্ট আমরা এই 4 দ্বারা বুঝলাম অনুপাত পরিবর্তন হবে কিনা, আর এই যে π/4 এই সম্পূর্ণ কোণটা, এটা দ্বারা বুঝলাম হচ্ছে যে অনুপাতটা কি ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে। আশা করি বুঝতে পারছো তোমরা, না বুঝতে পারলে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই। তো এটার মান কত হইলো, cos π/4, আমরা এই সূত্র দ্বারা বের করে ফেললাম। এখন এই cos π/4 এর মান আবার কত, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। π/4 মানে কত, 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এটা মুখস্থ রাখতে হবে একটু। cos 45 ডিগ্রি মান 1/√2। ত্রিকোণমিতির এই মানগুলো মুখস্থ করার জন্য কিন্তু টেকনিক আছে। তো এই টেকনিকটা সম্বন্ধে তোমরা যদি জানতে চাও সম্বন্ধে, তাহলে কমেন্ট করতে পারো, এটা সম্বন্ধে একটা ভিডিও ইনশাল্লাহ আসবে। আচ্ছা, এই cos π/4 এর মান কত, তাহলে 1/√2। আমরা কিন্তু এটার মানটা, আনসারটা বের করে ফেলছি। cos 7 π/4 এটা মান হচ্ছে 1/√2। হাতে করলে এভাবে করা যায়, আর যদি তুমি ক্যালকুলেটরে করো সরাসরি আনসার কিন্তু হয়ে যাবে। কিন্তু এটা আমরা করছি হচ্ছে রিটেনের জন্য। আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের জন্য একটা প্রশ্ন আসতে পারে মনে, সেটা হচ্ছে যে এই যে মানটা 1/√2 আসলো, এটা তো জোর ছিল, এই কারণে অনুপাত চেঞ্জ হয় না। যদি অনুপাতটা চেঞ্জ হইতো, অন্য অঙ্কের ক্ষেত্রে যদি অনুপাতটা চেঞ্জ হইতো, তখন কি হইতো আসলে, অনুপাত চেঞ্জ হইলে সেটা কিভাবে বা চেঞ্জ হইতো। তো cos থাকলে আমরা অনুপাত কিভাবে চেঞ্জ হয় এটা একটু দেখে নেই। অনুপাত এর পরিবর্তন, অনুপাতের পরিবর্তন কিভাবে হয় এটা একটু দেখি। যদি সাইন থাকে, সাইনের পরিবর্তে হবে cos, আবার যদি cos থাকে cos এর পরিবর্তে সাইন হবে, উল্টাটা সাইনের পরিবর্তে cos হবে। আমরা কিন্তু সূত্রে জানি হচ্ছে sin θ = 1/cosec θ, কিন্তু ওই সূত্র অনুসারে না, পরিবর্তনটা হবে এভাবে, যদি সাইন থাকে সাইনের পরিবর্তে cos হবে, যদি cos থাকে cos এর পরিবর্তে সাইন হবে। আমি কিন্তু চিহ্নটা দুই দিকে দিছি, খেয়াল করো, দুই দিকে চিহ্ন দিছি, মানে এটার পরিবর্তে এটা, এটার পরিবর্তে এটা। সেম ভাবে যদি tan থাকে, tan এর পরিবর্তে cot হবে, আর যদি cot থাকে cot এর পরিবর্তে tan হবে। আরেকটা আছে যেটা হচ্ছে sec, sec থাকলে কি হবে, cosec হবে, আর যদি cosec হয় তাহলে হচ্ছে sec হবে। এইগুলো হচ্ছে পরিবর্তন, এভাবে হচ্ছে পরিবর্তনগুলো হবে। আর যদি জোর হয় তাহলে তো পরিবর্তন হবেই না, cos থাকলে cosই হবে, tan থাকলে tanই হবে, sec থাকলে secই হবে। আর যদি বেজোর হয় কখনো, তাহলে এভাবে পরিবর্তন হবে। আর এই কোণের যে হিসাবটা, এটা নির্ণয় করা কিন্তু এভাবেই করতে হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আর আরেকটা অঙ্ক দেখাইলাম না। তো এটা তোমরা একটু তুলে ফেলো, আর আমি হচ্ছে 2-3টা অঙ্ক একটু লিখে দিই, তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো চাইলে। এটা আমি মুছে দিই।
এই পাশে আমি অঙ্কগুলো লিখে রাখছি কিছু অঙ্ক, যেমন cos 7π/4 এই অঙ্কটা সলভ করতে পারো। cos 7π/4 আরটা হচ্ছে তোমার tan 9π/4 এটা সলভ করতে পারো। সবগুলা কিন্তু ধনাত্মক আসবে না, যেগুলো ঋণাত্মক আসে ওইগুলো চেষ্টা করবা। cot 17π/6 এটা সলভ করতে পারো। cot 17π/6 তো এটাকে আমি একটু ভাঙিয়ে দিই, দেখো কিভাবে কিভাবে করবো। এটা কিন্তু 6 এর গুণিতক আকারে আনতে হবে। 6 এর গুণিতক কত? 16 কি 6 এর গুণিতক না, 18 হচ্ছে 6 এর গুণিতক। 17 সাথে খুবই কাছাকাছি যে সংখ্যাটা সেটা হচ্ছে 18। তাহলে আমরা 18 থেকে কিন্তু বিয়োগ করবো এটা। 18π - π / 6 এইভাবে হচ্ছে বাকিটা আমরা যেরকম দেখছিলাম ওইভাবে সলভ করবো। আর কোন চতুর্ভাগের কোন অনুপাতগুলো ধনাত্মক হয় এটা কিন্তু অবশ্যই একটু মুখস্থ রাখতে হবে। আর কোনটা মানে কোনটা কোন চতুর্ভাগে অবস্থান করবে ওইটা আমাদের এইভাবে চতুর্ভাগ এইভাবে গুণে গুণে হচ্ছে আমাদের বের করে নিতে হবে। তাহলে হচ্ছে অঙ্কগুলো নির্ণয় করা আমাদের জন্য একদমই সহজ হবে। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই প্রশ্ন করতে পারো। আর হচ্ছে যে যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ক্লাসটাকে একটা লাইক করতে পারো, চাইলে একটা শেয়ারও করে দিতে পারো। তো আজকের ক্লাসটা হচ্ছে আমি এই পর্যন্ত রাখতেছি। পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।